তুই কইস স্টার্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা 2026 নির্বাচন উপলক্ষে জার্মান প্রবাসী মনিরুল ইসলাম ভাইয়ের সাথে এই আমাদের নির্বাচনী চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করব। এটা বলতে পারেন এটা কোনো ধরনের বিশ্লেষণ এ ধরনের কোনো কিছু না, জাস্ট আমরা ফ্রেন্ডলি কথাবার্তা বলবো যে দেশের বিষয়ে আমরা তো সবসময় ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট থেকে সবকিছু এত খবর নিউজ জানতেছি, সহিংসতা হইতেছে দেশের মধ্যে, এগুলো নিয়ে আমরা একটু আলাপচারিতা করব আর আমরা জানতে চাইবো ওনার মতামত কি। তো আমাদের শোতে স্বাগতম মইনুল ইসলাম। উনি বর্তমানে জার্মানির বার্লিন শহরে আছেন। উনি ওখান থেকে টেসলা, ইলন মাস্কে বিখ্যাত আর সারা বিশ্ব পরিচিত ইলন মাস্কের টেসলা কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেছেন। তো আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। নির্বাচনী আলোচনা 2026 তরুণ প্রজন্মের চিন্তা ভাবনা নিয়ে আপনার বক্তব্য আর আপনার পরিচয় দিতেন যদি আমাদের। ধন্যবাদ ধন্যবাদ নাজিমুদ্দিন ভাই, নাজিমুদ্দিন আমাকে ইনভাইট করার জন্য আপনার এই চ্যানেলে। আমি অনেক খুশি, যদিও আজকে ফেব্রুয়ারির 1 তারিখ, আজকে আপনার প্রোগ্রামে আসতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। আমরা একটু নির্বাচনী, দেশের সাম্প্রতিক পরিস্থিতি, আগামী দিনের তরুণ প্রজন্মের ভাবনা, এই যাবতীয় বিষয় নিয়ে একটু আপনার সাথে ডিসকাস করবো, এতটুকুই। থ্যাংক ইউ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ মনিরুল ইসলাম ভাই। তো আর আমরা সময় নষ্ট না করে আজকের দেশের রাজনৈতিক নির্বাচন কেন্দ্রিক যত ধরনের খবর আর নিউজ নিয়ে আমরা একটু বিস্তারিত এখন একটু আমরা বিস্তারিত এই ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাব। প্রথম, নারীদের উপর এত সহিংসতা কেন? আপনার এ বিষয়ে কি বলার আছে? ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। নারীরা হচ্ছে আমাদের মায়ের জাতি, আমাদের বোনের জাতি। নারীদের সম্মান আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সব দৃষ্টিকোণ থেকে নারীদের সম্মান অত্যন্ত অনেক বেশি। কিন্তু এই যে বিষয়গুলো এখন যেটা দেখতে পাচ্ছি আমরা, নারীদেরকে ভোটের একটি টুল হিসাবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে নারীদের অধিকার নিয়ে বাস্তবমুখী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যেমন এক্সাম্পল যেটা দেখা যাচ্ছে, যেমন নারীদের প্রতি গত স্বৈরাচার সরকারের আমলে সুবর্ণচরে একজন মহিলা দান ছড়ায় ভোট দেওয়ার সময় পতিত স্বৈরাচার সরকারের দূষররা পাশবিকভাবে ওনাকে লাঞ্ছিত করেছে, কিন্তু এর সঠিক কোনো বিচার হয়নি। তদ্রূপভাবে এখন আমরা 5 আগস্টের পর যেভাবে ভাবছিলাম বাংলাদেশটি আইন কানুনের দিক দিয়ে সুন্দর, একটি সুন্দর সমাজ হবে, আমরা নারী পুরুষ সুন্দরভাবে বসবাস করব, আমাদের মায়েরা বোনেরা সুন্দরভাবে বসবাস করবে, আমাদের বোনেরা স্কুল কলেজে সুন্দরভাবে যাবে, একটা স্বাধীন সময়টা উপভোগ করবে, কিন্তু তা হচ্ছে না। ওদেরকে নিয়ে দেখছি একটি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে। একদিকে আমাদের একটি বিশাল বৃহত্তর দল নারীদেরকে ভোটটা কিভাবে নিজের পকেটে আনা যায় ওদেরকে ফ্যামিলি কার্ডের নামে বাউতাবাজি করতেছে, আবার অন্যদিকে মহিলাদের গায়ে হাত দেওয়া হচ্ছে। সেদিন দেখলাম একজন মহিলাকে নির্যাতন করা হচ্ছে। এগুলো কিন্তু আসলে খুবই খুবই নিজের কাছে কষ্ট লাগে, কারণ এই 24-এর পরে এগুলা আসলে দেখবো, এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। কিন্তু দেখি মহিলাদেরকে বোলিং করা হচ্ছে ওই সামাজিক। আপনি সেই কথা বলতেছেন, ওই যে একটা ভিডিও আমরা দেখছিলাম, ওই একজন মহিলাকে একটা দলের হুম হুম তো এক যুবক মানে লাথি মারছে, ওইটাই লাথিবাস, হ্যাঁ, বলতেছেন। হ্যাঁ। খুবই আমি এটা দেখার পর আমি মানে মানে অনেকক্ষণ চিন্তা করছি, আসলে এই সমাজ ব্যবস্থা তো আমরা চাই না। 5 তারিখের অন্তত এই সমাজ তো আমরা চাই না। এই আপনি আপনি দেখবেন এই যে 24-এর আন্দোলনে আমাদের ছাত্র ভাইদের পাশাপাশি আমাদের ছাত্রী ভাইদের অগ্রণী ভূমিকা আছে।
ওরা রক্তাক্ত হয়েছে, আমাদের বোনরা অনেক আন্দোলন সংগ্রাম করেছে। আপনি দেখেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জুমা একটা মেয়ে, ওকে নিয়ে কত ধরনের বুলিং করা হয়েছে। এই যে হাদির ইনকিলাব মঞ্চের হ্যাঁ, এই বোনের প্রতি আমি রেসপেক্ট, আলহামদুলিল্লাহ। মানে এইটাই আমি বুঝাইতে চাচ্ছি, নারীর প্রতি সহিংসতাটা দিন দিন শুধু বাড়তেছে। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যুব সমাজ এগিয়ে আসতে হবে এই ব্যাপারে। নারীদেরকেও এই বিষয়গুলা নিয়ে এগিয়ে আসতে হবে। যদিও আমাদের সুশীল নারী সমাজরা এই বিষয়গুলা নিয়ে শুধুই না না, ওরা ইসলাম তো বিষয়ে ওদের ওদের কথাবার্তা, এমনিতে কোনো নারী অধিকার নিয়ে ওরা কাজ না না, করতে ওদের ওদের মুখের কথা। অধিকার, ওদের তো জাস্ট এটা মুখের, এটা ওদের রাজনীতি, পশ্চিমা সবকিছু মিলে ওদের একটা রাজনীতি স্ট্যান্ডবাজি, এটাকে স্ট্যান্ডবাজি বলে। প্রকৃতপক্ষে নারীদের নিয়ে ওদের কোনো ভূমিকা নাই। ওরা নারী কত পার্সেন্টের প্রতিনিধিত্ব করে, কত হ্যাঁ, পার্সেন্ট? নারীবাদীদের কোনো মন্তব্য আপনি কি সোশ্যাল মিডিয়াতে দেখতে পারছেন এই এই না, এই নারীদের উপর ব্যাপারে সহিংসতা? এই ব্যাপারে এই তথাকথিত নারীবাদীদের কোনো আমি ভূমিকা দেখতে পারতেছি না। এই যে ইদানিং যে কিছু মহিলারা মনে করেন বুট ক্যাম্পিং এর জন্য, আপনার দলের ক্যাম্পিং এর জন্য আপনি ক্যাম্পেইন করবেন। অন্য দলের লোকেরা তাদের দলের জন্য ক্যাম্পেইন করবে। এটা তো হুম। অবশ্যই, যেহেতু আপনি নারী পুরুষের সমান অধিকার চাচ্ছেন। ভোট একটা পুরুষের যে ভোটের অধিকার, একটা নারীর তো সেইম অধিকার। তাহলে একটা পুরুষ ওয়ার্কিং করতে পারবে পুরুষের কাছে। তাহলে একটা মহিলার কাছে কে ওয়ার্কিং করবে? নিশ্চয়ই তার নারী কর্মীরা নারীর কাছে যেতে হবে। কোনো সময় ওদের কাছে বাধা আসতেছে। ওদেরকে হিজাব খুলে নেওয়া হচ্ছে, নেকাব খুলে নেওয়া হচ্ছে। ওদের হ্যাঁ, গায়ে পর্যন্ত হাত অনেক তোলা বিশ্রী হচ্ছে। কথাবার্তা বলতে হুম। মানে মন্তব্য ওরা করছে, কিন্তু নারীবাদীদের কাছ থেকে আমরা কোনো না, ধরনের এখন পর্যন্ত আহ, এখন পর্যন্ত কোনো ধরনের হুম। এই প্রেস ক্লাবের সামনে বা ওই ইয়ের সামনে বা শাহবাগে কখনো একটা মিটিং করতে দেখি নাই। কিন্তু আপনি এটা এটা কি ধরনের আপনি আচরণ, ডাবল দেখবেন স্ট্যান্ডার্ড যাকে বলে? আপনি দেখবেন বিভিন্ন সময় ওরা প্রশ্ন করে, আপনার দলে নারী প্রতিনিধিত্ব কয়জন আছে? কয়জন পার্লামেন্ট মেম্বার আপনি আপনার দল থেকে আপনি পার্লামেন্ট মেম্বার আপনি নির্বাচনে দিয়েছেন? কিন্তু এই বিষয়গুলা প্রশ্ন করে না। একজন নারী হয়ে সে আরেকজন নারীর কাছে ভোট চাইতে যাবে, তাকে কেন আক্রমণ করা হবে? তার হিজাব আচ্ছা, ধরে টান দেওয়া। এই জামাতের এই এই পলিসিটা আমি খুব পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করতে পারি যে একজন নারী, কিন্তু একজন নারী ভোটারের কাছে আম, উম, এই ভোটের জন্য ভোট চাইতে যাওয়া, এটা কিন্তু যুক্তিসঙ্গত বিষয়। একজন পুরুষ একজন নারীর কাছে যদি ভোট চাইতে যায়, তাহলে বিষয়টা কিরকম লাগে? কারণ একজন নারী একজন নারীকে ইজিলি গ্রহণ করতে পারে। তো হুম। জামাতের এই জিনিসটা, এই যে পদক্ষেপটা, এটা খুব একটা সাধুবাদ দেওয়ার মতো, নারীদের নিয়ে কাজ করার মতো একটা কাজের অবশ্যই। মধ্যে এটা আপনি কাজ করে। আপনি আপনার ফ্যামিলি দেখেন না। আমার ফ্যামিলিতে মনে হয় আমার মায়ের কাছে একজন পুরুষ এসে যখন সময় একটা ভোট চাইবে, আমার মা এই পুরুষের সামনে মানে উনি সুন্দর করে মুভমেন্ট করতে পারবে না। উনার সাথে ফ্রিলি অ্যাডজাস্ট হতে পারবে না। যদি এই আমার মায়ের কাছে যদি আরেকজন মহিলা এসে ভোটটা চায়, তারা ফ্রিলি কথাবার্তা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ওরা একদম ফ্রিলি মানে এগুলা মেইনটেইন করতে পারবে। তাহলে আমার কথা হচ্ছে এই নারীরা ওয়ার্কার হিসাবে ওয়ার্কিং কমিটিতে যারা যাচ্ছে, ওয়ার্কিং করতেছে বাড়িয়ে, বাড়িয়ে। আপনার দলের যদি এত বড় দল, তাহলে আপনি নারী কর্মী পাঠান। আপনারও তো নারী কর্মী আছে। না, অবশ্যই অবশ্যই নারী হুম। কর্মী আছে, তারা তাহলে কিন্তু আপনি কাজ করে না। প্রতিপক্ষের আক্রমণ কেন করবেন? আক্রমণ কেন করবেন? এটা তো মেনে নেওয়া যায় না। এগুলা আমরা দেখতেছি, কিন্তু সবাই, সব দল যে অন্যান্য ইসলামিক দল বা সেকুলার দল, আহ, হুম, হুম। বামপন্থী দল, এরা কিন্তু মুখে বলে শুধু নারীদের এ, নিয়ে আসো না কেন, না, শুধু এই এটা শুধু ব্যাপারে জামাতের ব্যাপারে ব্যাপারে এটা বলে, কিন্তু এই ব্যাপারে তাদের এখন পর্যন্ত নিজেদের আমি দলে জাস্ট 2 থেকে 3 জন হবে সর্বোচ্চ, যে যারা এই মিডিয়াতে আসতেছে। হুম, দুই হুম। থেকে 3 জন হবে, কিন্তু বাকি কিন্তু নাই, কোথাও কোন নারীদের কোনো না, অবস্থান নাই। এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো আমি তৎপরতা আমি দেখি না। এই যে নারী কর্মীদের উপরে যে আক্রমণ, এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক মহল থেকে, কোনো নারীবাদীদের পক্ষ থেকে এখন পর্যন্ত আমি কোনো আলোচনাই শুনি নাই। কেন আক্রমণ করা হচ্ছে? এটা তো একটা নরমাল প্রসেস। সে ভোটের জন্য তার ওয়ার্কার কর্মী, নারী কর্মীরা নারীর কাছে যাবে। আক্রমণ কেন হবে? এই ব্যাপারে এখন পর্যন্ত আমি দেখি নাই। আমার চোখে পড়ে নাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমাদের পরবর্তী আহ, প্রশ্ন এটাই যে আমিরে জামাতকে নিয়ে এত ষড়যন্ত্র, আপনি কিভাবে দেখছেন বিষয়টা?
অত্যন্ত আজকে যে গুরুত্বপূর্ণ একটা উনার টপিক আপনি আপনার 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 বসের, আপনার কোম্পানির বসের এক্স এর কি উনার হ্যাঁ, অ্যাকাউন্ট আজকে হ্যাক দেখলাম, হয়ে হ্যাঁ, গেছে। দেখলাম। বিষয় হচ্ছে বিষয় দেখেন ভাই, বিষয়টা হচ্ছে আ ডাক্তার শফিকুর রহমান যারা উনার বিরোধিতা করতেছে ওরা শুধু মনে করতেছে জামাত ইসলামের আমির মানে জাস্ট গতানুগতিক একজন ইসলামিক লিডার। ওরা এটাই মনে করতেছে। কিন্তু ডাক্তার শফিকুর রহমান একদিকে একটি বৃহত্তম দলের প্রধান, পাশাপাশি একজন ডাক্তার, একজন ইসলামিক স্কলার, সব দিকে উনি পারফেক্ট। এখন ওরা চিন্তা করতেছে জামাত যে আগের যে রাজনীতি করছে, জামাত আগের রাজনীতি করছে শুধু ইসলামিক চিন্তাধারা ভাবধারা রাজনীতি করতেছে। এখন যে জামাত রাজনীতিটা করছে এটা কল্যাণমুখী দল হিসাবে একটি কল্যাণধর্মী রাজনীতি, তারা মানব কল্যাণমুখী রাজনীতি করতেছে। তাদের তো এখানে হিন্দু আসতেছে, মহিলা আসে, সব ধরনের লোক তাদের এখানে আছে। এখন প্রতিপক্ষরা এটা মেনে নিতে পারতেছে না। কারণ ডাক্তার শফিকুর রহমান আমির হওয়ার পর থেকে এই যে জামাত ইসলামের একটা দলকে এ পর্যায়ে উনি নিয়ে আসছে ওনার দক্ষতা দিয়ে। উনি কিন্তু একদম তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা। আপনি জানবেন উনি একসময় জাসদ করেছেন। তারপর সিলেটের রাজনীতিতে তৃণমূলে উঠে উনি কিন্তু বিসিএস একজন ডাক্তার। আচ্ছা, বিসিএস আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। উনি আমরা হ্যাঁ, হুম। উনার সম্পর্কে আমরা অনেক কিছু হ্যাঁ, জেনেছি। কিন্তু উনাকে তাহলে নিয়ে ষড়যন্ত্র, ষড়যন্ত্রটা হচ্ছে এইটাই। ষড়যন্ত্র এটা ওটা কি হচ্ছে না একটাই। উনার নিজেদের মানে দলের অভ্যন্তর থেকে এগুলা কি করার কোনো কোনো ইয়ে আছে নাকি উনি ভাইরাল হুম, হওয়ার জন্য বা লাইমলাইটে থাকার হুম। জন্য এটা কি নাকি না, বিষয়টা আপনার না। এগুলা কি মনে এগুলা হয়? এমন হওয়ার প্রস্তুতি না। ডাক্তার শফিকুর রহমান এমন একজন লিডার, উনি আইকনিক লিডার। এখন উনাকে যেভাবেই হোক উনাকে সমাজে উনাকে কি করতে হবে? উনাকে আন্ডার এস্টিমেট করতে হবে। প্রতিপক্ষ যে লিডার গুলো আছে ওদের প্রত্যেকজনের একেকটা ব্যাকগ্রাউন্ড একেকটা অ্যা যেগুলো আমরা বলি সামাজিকভাবে ছাপ লাগানো আছে। কাউকে অ্যা মানুষ মিস্টার 10% ডাকে, কাউকে খাম্বা ডাকে এইভাবে। কিন্তু ডাক্তার শফিকুর রহমানকে তো কেউ কোনোভাবে কি করতে পারতেছে না। কিছু এখন ডাক্তার শফিকুর রহমানকে হ্যাঁ, ইমেজকে সংকটে আপনি ফেলতে হলে উনাকে বিভিন্নভাবে এই ধরনের আক্রমণ, যেটা আপনার দেখলাম এই যে আ এক্স যে হ্যান্ডেলটা কি হইছে, হ্যাক হইছে। এইটা হ্যাক হওয়ার পরপর এটা উদ্ধার হইছে। কিন্তু এই যে নারী বিদ্বেষী একটা কথা হ্যাক করিয়ে দেওয়ার পরে এটা স্ক্রিনশট বিভিন্ন প্রতিপক্ষরা রেখে নিয়েছে। নিয়ে এটা দিয়ে রাজনীতি করতেছে। ডাক্তার শফিকুর রহমান নারীদের বিরুদ্ধে এই বলতেছে, সেই বলতেছে। কিন্তু সমাজের নারীরা তো আর মূর্খ না ভাই। নারীরা তো এই যে ৫ টা ইউনিভার্সিটিতে তার মানে মেজরিটি আপনি মেয়েরা বলতে চাইছেন এগুলা আম উদ্দেশ্য প্রণোদিতভাবে অবশ্যই, উনার নামে অবশ্যই, অবশ্যই। উনার নেতৃত্বকে সমাজে মানে ডাক্তার শফিকুর রহমান প্রত্যেকটি নির্বাচনী মিটিং এ যেভাবে নারীদের নিয়ে কথাবার্তা বলতেছেন, উনি বারবার বলতেছেন নারীদের জন্য সন্ধ্যাকালীন বাস দিতে হবে যাতে ওরা নিরাপত্তায় কাজ থেকে বাসায় আসতে পারে। ডাক্তার শফিকুর রহমান উনি মহিলাদেরকে কর্মঘণ্টার ব্যাপারে বলতেছেন, আমরা ইউরোপে যারা আছি মাতৃত্বকালীন ছুটির ব্যাপারে উনি বলিষ্ঠ ভূমিকা রাখতেছেন। উনি বলতেছেন একজন গর্ভকালীন মহিলা বাচ্চা হওয়ার পরে যাতে ৫ ঘন্টা কাজ করে ৩ ঘন্টা যাতে বাচ্চাকে সময় দেয়। গভর্নমেন্ট এই ৩ ঘন্টা টাকা পে করবে। উনি একজন প্রকৃতপক্ষে নারীদের ১০০% ডায়নামিক অধিকারী লিডার। হ্যাঁ, ডাইনামিক লিডার। কিন্তু ডায়নামিক। এই যে নারী ভোটারদেরকে তো একটা কিছু বুঝাতে হবে। নারীরা তো সহজ সরল প্রকৃতির বেশিরভাগ হয়। ওদেরকে তো একটা বুং-বাং বুঝাতে হবে। উনার সম্পর্কে বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করে উনার যদি ইমেজ সংকট করা যায় কিন্তু হবে না। কারণ দেশের মানুষ অনেক সচেতন। যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনারা দেখতেছেন নারী শিক্ষার্থীরা কিন্তু জামাত ইসলামের যে ছাত্র সংগঠন বলেন যেগুলা এগুলাদেরকে বিশাল ভোটের ব্যবধানে জয়যুক্ত করেছে। অতএব আসল কথায় আমরা যেটা আসতে পারি, নারী বিদ্বেষ যারা করে ওরা দেখেই যায় নারী বিদ্বেষ কিভাবে করে। কিভাবে কমেন্টে গিয়ে সাইবার বুলিং করে। জুমাকে যেভাবে করেছে। এটা হ্যাঁ, আমাদের হ্যাঁ। সচক্ষে উদাহরণ। অতএব ডাক্তার শফিকুর রহমানের ব্যাপারে আহ, করে মনে হয় লাভ হবে না। আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করেছেন, আহ, নির্বাচনী প্রচারণা নিয়ে গান বাজনা হচ্ছে মাইকে, আপনারা কিছু আপনার কি মন্তব্য আছে কি না কিছু বলেন মানে এটা তো নির্বাচন তো সমস্যা না এগুলা গান বাজনা, এটা না, কারণ এবার এটা হয়তো উৎসব, এটা একটা উৎসবের মতো। এবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার যে নির্বাচনের যে কার্যপ্রণালী কিংবা যে সিস্টেম করা হইছে, এখন চাইলেও আপনি দিন ২ টা থেকে
রাত হ্যাঁ, সম্ভবত নির্দিষ্ট একটা টাইম আছে। নির্দিষ্ট টাইমে, হ্যাঁ। স এবং আপনার চাইলেও ৪ টা ৫ টা মাইক ইউজ করতে পারবেন না, স্পিকার এতগুলো পারবেন না। মানে অনেকটাই একটা আধুনিক নির্বাচনী রাষ্ট্রের একটা ক্রাইটেরিয়া নিয়ম কানুন চলে মানে আ ফিট নিয়ে আনতেছে। এবার চাইলেও এটা পোস্টারিং কিন্তু করতে পোস্টার পারবেন না এতগুলা। এগুলা লাগানো হয় হুম, নাই। হুম, এগুলা পোস্টার যে বিষয় আছে এগুলা হুম। অনেক ভালো নির্বাচন কমিশন খুব ভালো কাজ করছে। অবশ্যই ভালো, অবশ্যই ভালো, আম অবশ্যই ভালো। খুব ভালো কাজ করেছে। আর সবাই এই আইন কানুনগুলা মানতেছে এবার। হুম। এবার না এই আলহামদুলিল্লাহ রান এবারের নির্বাচনের আমি খুবই আশাবাদী আমার মনে ভালো। হইতেছে এবারের নির্বাচনটা শুধু ওই সোশ্যাল মিডিয়াতে খুব বেশি মানে ওই আমি পোস্টার দেখেন, গুলা দেখেন সোশ্যাল আপনি মিডিয়াতেই সবথেকে বেশি চলতেছে। ভবিষ্যৎ ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আমি অনেক আশাবাদী। এই তরুণ প্রজন্ম নিয়ে আমি আশাবাদী। কারণ আমরা হয়তো ১০ বছর ধরে বাহিরে। কিন্তু আমরা ভাবছিলাম এই দেশের তরুণ প্রজন্ম হয়তো শুধু গেম, মোবাইল এগুলায় আসক্তি হয়ে গেছে। কিন্তু এই যে ৫ তারিখের আন্দোলন, এর পরবর্তী যে পরবর্তী যে এই যে ১.৫ টা বছর, আমি তরুণ প্রজন্ম নিয়ে অনেক আশাবাদী। আপনি ভাবতে আপনি ভাববেন আমার এলাকার পাশে একটা দলের বিশাল বড় নেতা, হ্যাঁ? তারেক জিয়া এসেছেন। ওকে? কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে এত ভাবনা নাই। ওরা মানে নাথিং। একটা দলের লিডার আসতেই পারে। এত লাফালাফির কিছু নাই, এত হাহামরি কিছু নাই। মানে ওরা রাজনীতিটাকে না, একটু ওরা স্বাভাবিক হিসাবে চাটুকারিতা এগুলা বিশ্বাস হ্যাঁ, করে না। ওরা একদম পছন্দ এই করে জিনিস না, থেকে একদম সরে পছন্দ আসছে। আমারও এইটা মনে হয়। একদম পছন্দ করে না। নয় আমি একদম দেখলাম মানে যারা লেজুর ভিত্তি এগুলা ছেড়েই দিতেছে। একদম পছন্দ করে না। কারণ মানে না এত বড় একজন লিডার দেশে আসছে আমাদের পাশে, আমাদের এলাকার আমি দেখলাম তো হাতে গোনা কিছু একদম জানবাজ কর্মী ছাড়া সাধারণ জনগণ এটা নিয়ে এত ডোন্ট কেয়ার। হ্যাঁ? মানুষের এজন্য আমি আশাবাদী। জীবনযাত্রা তো চেঞ্জ রাজনীতিকে হয়েছে মানুষ টেকনোলজির কারণে, হুম, তথ্য হুম, প্রযুক্তির কারণে মানুষ অনেক বেশি আমরা যতটুকু মানে জ্ঞানের অধিকারী আছিলাম আমরা হুম, ১০ হুম। বছর আগে, এরা কিন্তু এই ১ বছরে সেই পরিমাণ না জ্ঞানের অধিকারী হয়ে গেছে। আমি আমার ছোট আমি আমার ছোট ভাই বোনদের সাথে আলাপ করলে আমি যেটা বুঝি এখনকার ছেলেরা এই গতানুগতিক যে আগের রাজনীতি আর পছন্দ করে না। তেলবাজি পছন্দ করে না। কারোর এই ডমিনেট হয়ে থাকতে পছন্দ করে না। এই এদিকে আসো, এটা করো, সেটা করো। এগুলা পছন্দ করে না। এখন ওরা চায় মানে আপনি বাস্তববাদী কিনা? আপনার কথায় কাজে মিল আছে কিনা? না আপনি শুধু ফাঁকা বলে দিতেছেন, না বাওতাবাজি করতেছেন। ওরা সব বুঝে। আরে ভাই যদি ওরা না বুঝতো তাহলে এত বড় একটা আন্দোলন কি ওরা করতে পারত? এটা তো বাস্তব। এরা তো এখনকার হ্যাঁ, ছেলেদের এটা প্রতি তো অনেক মানতেছে না। ওই একটা কথা আছে না, যত জানে তত কম মানে। হুম, হুম। যত যত জানে তত কম মানে। ওই জন্য মানে অনেকের অনেক ধরনের ইয়ে তবে থাকে তবে ওই যে আমি তবে আমি আমি যেহেতু আপনি ডাক্তার শফিকুর রহমানের কথা আনছেন, আমি আমার অবজারভেশন হলো শুধু ডাক্তার শফিকুর রহমান না। প্রত্যেকটা দলের প্রধান ওদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত। প্রত্যেকটা দলের প্রধান আমাদের রেসপেক্ট করা উচিত। কেন? ওরা যদি না থাকে, ওরা যদি সঠিক মতো ওদেরকে যদি আমরা ইমেজ সংকটে ফেলি, তাহলে বাংলাদেশই ইমেজ সংকটে পড়বে। কারণ একটা দেশ পরিচালিত অন্যান্য হবে না। এই দেশ পরিচালনা করতে আপনার রাজনৈতিক সংগঠন লাগবে। রাজনৈতিক সংগঠন থাকতে হলে রাজনৈতিক সংগঠন পরিচালনা করতে হলে রাজনৈতিক লিডার লাগবে। কারণ এই লিডারদেরকে যদি আমরা ইজ্জতহানি করি, ওদেরকে যদি আমরা সঠিক মতো রেসপেক্ট, সম্মান না দেই, তাহলে এই বাংলাদেশকে নেতৃত্বটা দিবে কে? এজন্য প্রত্যেকটা দলের প্রধানকে আমাদের রেসপেক্ট করা উচিত। ওদের অরিজিনালি ভুল জিনিসগুলো আমরা অ্যা ওদেরকে আমরা ধরিয়ে দেওয়া উচিত, যেগুলা সুন্দরভাবে যেগুলা সুন্দরভাবে আমরা রাজনৈতিক মিস্টেক, ওরা তো থাকতেই পারে। হ্যাঁ, থাকতেই পারে। কিন্তু আমরা ওদেরকে সংশোধনের উদ্দেশ্যে সুন্দরভাবে পরামর্শ দেব। এই কিন্তু কি আমাদের একজন ফলোয়ার্স, উনি কথা কম সিদ্ধান্ত স্পষ্ট দাঁড়িপাল্লাই শ্রেষ্ঠ। উনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লায় আপনার এলাকা সম্পর্কে একটু প্রশ্ন করা যায়? আপনার এলাকা সম্পর্কে কি বলে? আপনার এখানে উম কি ধানের শীষ অথবা দাঁড়িপাল্লা কার কি অবস্থান? আপনার কি এটা মতামত তো বা আসলে আপনার কি অভিব্যক্তি এক্সাক্টলি আছে এগুলা? এক্সাক্টলি বলা যাবে না। এক্সাক্টলি বলা যাবে না। বিষয় হচ্ছে আ একটা নীরব ভোট বিপ্লব হবে। এটা অবশ্যই 100%। একটা নীরব ভোট বিপ্লব হবে। আ আমাদের এখানে প্রার্থী সবাই যোগ্য, ভালো। দেখা যাক ১২ তারিখ পর্যন্ত সময় আছে। তবে আমি আশাবাদী তরুণ প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিবে এবং ওদেরকে এত কিছু হাঙ্কি-পাঙ্কি বুঝানো লাগবে না। ওরা অনেক চালু। ওরা আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত, কাকে দিলে আগামীর বাংলাদেশ দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত সুন্দর একটি সমাজ বিনির্মাণ হবে। এত কিছু বুঝানো লাগবে না। আশা করি ভালো কিছু হবে।
তবে নীরব ভোট বিপ্লব হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, যদি আমাদের ইলেকশন কারচুপি বা ইলেকশন হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এইটি এগুলা এইটি এইটি আসল যে জিনিস, যাতে আশঙ্কা আছে, ইঞ্জিনিয়ারিং এটা আপনার কি মনে হয় সঠিক হয়তো নিরপেক্ষ এখন ভোট হয়ে পর্যন্ত যেতেও পারে? এখন পর্যন্ত যেটা এখন পর্যন্ত যেটা দেখতে পারতেছি, আশা করি তো ভালো একটা নির্বাচন হওয়ার কথা। যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন একটি সেরা নির্বাচন আমাদেরকে উপহার দিবেন। কিন্তু মাঝে মধ্যে ভয় হয়, এই যে কিছুদিন আগে শেরপুরের যে একটি হত্যা হলো, প্রশাসন নির্বিকার উপায় প্রশাসনের সামনে কুপিয়ে একজন আহ, থানা উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হলো। প্রশাসন চাইলে এটা ভালোভাবে প্রোটেকশন করতে পারতো, কিন্তু এগুলা দেখলে একটু ভয় হয়। তবে আশা করি আহ, তরুণ প্রজন্ম সজাগ। কোনো ধরনের বাউতাবাজি, কারচুপি, ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন তরুণ প্রজন্ম মেনে নিবে না। আর যদি হয়েও যায়, এই সরকার বেশি দিন টিকতে পারবে না। এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাকে এই তো শুরুতে। আপনার মন্তব্য হলো যে আপনার ভরসা শুধু তরুণ প্রজন্মের উপর। আমার ভরসা তরুণ আহ, প্রজন্ম। এই বছর কারণ 4 কোটি নাকি না 3 কোটি? 4 কোটি তরুণ ভোটার, হ্যাঁ, চার 4 কোটি কোটি তরুণ তরুণ ভোটার, ভোট। যারা আমাদের এইজের, যারা ভোটই দিতে পারে নাই। আহ, তাহলে এই আমাদের প্রজন্মের মানুষদেরকে কি বাউতাবাজিতে বোঝানো যাবে? যাবে না তো। আমাদের প্রজন্মে যারা আছে তারা তো মোটামুটি এই হুম। আহ, আমরা এই ভালো সময় খারাপ সময় সব মিলে আমরা দেখছি। কারণ আমি আমি তরুণ প্রজন্মের কথা কেন বলি? কারণ তরুণ প্রজন্ম নিয়ে আমি অনেক আশাবাদী। আমার অনেক তরুণ প্রজন্মের সাথে আমার পার্সোনাল টু পার্সোনাল যোগাযোগ হয়। আমি ওদের কাছে জানতে চাই, আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত? কিভাবে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিলে দেশটা ভালো হবে? ওদের সিম্পল জবাব, ওরা কোনো বাউতাবাজি ভালো পায় না। ওরা যা বলে ভিতরে এক, বাইরে এক না। সাদারে সাদা, কালোকে কালো বলতে ওরা পছন্দ করে। এজন্য আমি আশাবাদী। এই যে বললাম, যদি কোনো বাউতাবাজির ইলেকশন হয়, যে সরকারই আসুক, বেশিদিন টিকতে পারবে না। কারণ এই প্রজন্ম রক্ত দিতে জানে। একটি বিশাল জগদ্দল পাথর ১৬ বছরের স্বৈরশাসককে ওরা পতন করতে পারছে। আর নতুন একটা দল যেই আসুক, হুট করে এসে আপনি যা তা মনে করবেন, যা ইচ্ছা তা করবেন, এটা সম্ভব না। এটা কখনো সম্ভব না। ঠিক আছে, ধন্যবাদ। তো আমাদের সর্বশেষ আজকের মতো আমাদের ভিডিও একটু আর লম্বা করতেছি না আমরা। শেষ মন্তব্যে আপনার হয়তো আমরা আগামী 2-1 দিনের ভিতরে আবার লাইভে আসবো, আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ। আপনার কাজে ছুটি সবকিছু কথাবার্তা বলে আপনার তো আমরা আবার লাইভে আসবো। তো 11 দলীয় জোট আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই তো সরকার বিরোধী দল যে কোনো একজন এই দুই পার্টি থেকেই হবে। তো ওদের সম্পর্কে কিছু বলতে চান? হ্যাঁ, না, অল্প করে অবশ্যই, 1 মিনিটের ভিতরে বলেন। অবশ্যই। বিষয় হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদ এবং ইসলাম, এই দুইটা শক্তি যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে ছিল, অতীতে কোনো সরকারই একক আধিপত্য দেখাতে পারেনি। এখন বিষয় হলো, জাতীয়তাবাদী এবং ইসলামিক শক্তি যারা ৫ তারিখের আগ পর্যন্ত সবাই নির্যাতিত, গুম খুন হত্যা সবাই শিকার হয়েছে। ৫ তারিখের পর জাতীয়তাবাদী এবং ইসলামের মধ্যে একটি আমরা অন্য রূপ দেখতে পাচ্ছি। এটার একমাত্র কারণ হলো স্বার্থ, শেয়ার, হ্যাঁ, ক্ষমতা। এখন বিএনপির প্রতি আমি ভরসা এইটাই, যে খালেদা জিয়ার যে বিএনপি, শহীদ জিয়ার যে বিএনপি, এই বিএনপি যদি চিন্তা চেতনায় থাকে, তাহলে ওদের প্রতি আমার টেনশন নেই। শহীদ জিয়ার বিএনপি এবং খালেদা জিয়ার বিএনপিকে আমি অবশ্যই রেসপেক্ট করি। কিন্তু তারেক জিয়ার যে বিএনপি, এই বিএনপি যদি আমাদের প্রতিবেশী দেশের প্রতি ঝুঁকে যায়, তাহলে এটা আমাদের দেশের জন্য অশনি সংকেত। আমাদের তরুণ প্রজন্ম রক্ত দিয়ে ওরা যেটা প্রমাণ করেছে, ওরা কারো আধিপত্যের গোলাম হতে চায় না। ওরা পার্শ্ববর্তী যে কোনো রাষ্ট্রের সাথে বন্ধুত্ব চায়, বাট ওরা গোলামির এই জিঞ্জির আর পড়তে চায় না। এজন্য আহ, একটি ডেমোক্রেটিক রাজনীতিতে সরকার দল থাকবে, বিরোধী দল থাকবে। আমি বিএনপির জন্য শুভকামনা, জামাতের জন্য অবশ্যই শুভকামনা। কিন্তু আমি চাই দুইটা দলের ভিতরে যাতে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে, রাজনৈতিক মেরুকরণ থাকবে, রাজনৈতিকভাবে একে অন্যের প্রতি গরম গরম কথা থাকবে, কিন্তু একসাথে যাতে
একটা বসার পরিবেশ থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং এর পরিবেশ থাকে, এটা আমাদের দেশের জন্য ভালো। এক সরকার তো ক্ষমতায় যাবেই। এটার মধ্যে আমি আপনার মধ্যেখানে একটা কথা বলি যে আম দেশে কিন্তু একটা মহল এই এই ছোট বিষয়গুলারে অনেক বড় কইরা মানে শো হ্যাঁ, এটা করতেছে। এটা যে এটা মানে তিক্তকর কাজ। হ্যাঁ, বলতেছে এটা তিক্ত। এই খাদা চোরাচুরি, এগুলা খাদা হুম, চোরাচুরি কোনো বিষয় না। এদিকে বক্তব্য হাতাহাতি পর্যায়ে যেটা হইতেছে ওই নারীদের উপর যে হুম, সহিংসতা, হুম, তারপরে এই যে আজকে একজন মারা গেল না? এই যে হুম, হুম। কোথায় জানি ওই এম রংপুর নাকি না কোথায়? না দেখেন তো না এই যে কিছুদিন আগে সহিংসতাগুলা বাইয়ে, 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 বাইয়ে জমি সংক্রান্ত একটা মার্ডার হ্যাঁ, হইছে। বাইয়ে, বাইয়ে। কিন্তু এটাকে জামাতের উপর চাপিয়ে দিয়েছে। এগুলা খারাপ। এগুলা খারাপ। এগুলা রাজনৈতিকভাবে এগুলা দেউলিয়াত্বের পরিচয়। এগুলা ঠিক না। যদি কেউ প্রকৃতপক্ষে অন্যায় করে থাকে এগুলো আপনি বলবেন। কিন্তু একটা দোষ আরেকজনের উপর চাপিয়ে দিবেন, এটা আমাদের রাজনীতির জন্য ভবিষ্যৎ ভালো না। এজন্য আমি বলব বিএনপিকেও আমি ভালোবাসি, জামাতকেও ভালোবাসি। দেশের স্বার্থে আমাদের জামাতকেও ভালোবাসতে হবে, বিএনপিকেও ভালোবাসতে হবে। কেন? দিন শেষে এই ২ টি শক্তি পরীক্ষিত শক্তি। ওরা দীর্ঘ ১৬ বছর ওরা নির্যাতিত। কিন্তু ওদের রাজনৈতিক একটি বার্গেটিং থাকবে। দিন শেষে ওদের যাতে এক টেবিলে বসার মতো পরিবেশ থাকে, বড় নেতৃবৃন্দ যারা আছেন, অন্তত যাতে একজন একজন মুখ দেখা থেকে বন্ধ না হয়ে যায়, চা খাওয়া, কফি খাওয়া যাতে একসাথে আড্ডা যাতে ঠিক থাকে দেশের স্বার্থে। আরেকটা সরকার একটু প্রকৃত শক্তিশালী বিরোধী দল না হলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে যাবে। দেশের স্বার্থে শক্ত বিরোধী দল হওয়া প্রয়োজন। তবে আমি আশাবাদী উম আর একটি আওয়াজ শোনা যাচ্ছে নতুন। ওদেরকে দেখলাম একটু নতুন কিছু দেখি। এইভাবে আওয়াজ শুনতে পাচ্ছি। এখন জানি না তরুণ প্রজন্ম বারবার আমি কেন বলতেছি তরুণ প্রজন্ম কারণ এবারের ভোটে বিশাল একটা ফ্যাক্টর তরুণ প্রজন্ম। ১২ তারিখ পর্যন্ত আমরা এটাই ওদেরকে আমরা অপেক্ষা করতে আমরা হবে। আমরা দেশের প্রত্যেকেই স্বার্থে দেখি আল্লাহ কি নতুন করে ইনশাআল্লাহ। বাংলাদেশের আশা করি আমি ভালো কিছু হবে। নতুন বাংলাদেশের প্রত্যাশা করি। নতুন বাংলাদেশের আশাবাদী। আর আমরা জি, নতুন আমাকে কি শুনতে পাচ্ছেন? সিস্টেম চাই। নাজিমুদ্দিন সাহেব? হ্যাঁ, হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু আপনার ভিডিও আসতেছে না। সমস্যা না। আমরা ও অল্প কয়েক মিনিটের ভিতরে আমাদের লাইভ শেষ করব। আর ধন্যবাদ মনির ইসলাম ভাই। আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা আবার আপনার সাথে লাইভে যুক্ত হব ইনশাল্লাহ। আর মনে হয় আমাদের লাইন ওনার সাথে ইয়ে হয়ে গেছে। আমাদের মডারেটর কি আপনার কোনো ইনফরমেশন আছে? উনাকে লাইভে আছেন নাকি জি, নাই? জি, আমি শুনতে পাচ্ছি। আমি শুনতে হ্যাঁ, হ্যাঁ। পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তো ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমাদের সাথে। ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই আপনার সাথে এই বিষয় নিয়ে অনেক আলাপচারিতা হবে। তো দর্শক আপনাকে ধন্যবাদ। বিন্দু আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। আমাদের কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদেরকে উৎসাহ দিবেন। আমাদেরকে কমেন্ট করে আমাদেরকে আরো উৎসাহ দিবেন যাতে আমরা আরো সুন্দরভাবে আপনাদের জন্য কিছু কথা হ্যাঁ। নিয়ে আসতে পারি। আমরা আমরা প্রত্যেকেই জার্মান থেকে আমরা জার্মান থেকে মানে এই বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি না। আমাদের অনেক কাজের বিরতি বা কাজের মধ্যে ইয়ে রেখে এই বিষয়গুলো নিয়ে আমরা দেশকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করি। দেশকে নিয়ে আমরা অনেক ভাবি। দেশের অবশ্যই, পরিবর্তন অবশ্যই। হোক এই আশা নিয়েই আমরা এগুলা বলতেছি ইনশাল্লাহ। আবার এই দেশের রাজনীতি বিষয় নিয়ে অনেক কথাবার্তা হবে মহিউল ইসলাম ভাইয়ের সাথে। তো আজকের মতো এখানেই আমরা ধন্যবাদ। ধন্যবাদ শেষ। আপনাকে। আপনার দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আবারও ইনশাআল্লাহ নেক্সট টাইম কোনো একটা এপিসোডে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।